21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। দণ্ড বহাল থাকবে কিনা জানাবেন হাইকোর্ট। দুর্নীতির মাত্রা অনুসন্ধানে প্রস্তুত শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ। থাকছে অর্থনীতির সামষ্টিক ও খাত ভিত্তিক সুপারিশও। চাঁদপুরের নদীগুলোতে ইলিশের আকাল থাকলেও রেকর্ড চিত্র উৎপাদনে। মৎস্য বিভাগের দেখানো হিসাব নিয়ে প্রশ্ন। বগুড়ায় যমুনার নতুন চরগুলোতে চাষাবাদে অতি খরচের চাপে কৃষক, সঠিক পরিকল্পনায় আবাদ বাড়ানোর পরামর্শ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির রায় ঘোষণা আজ। 2018 সালে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির নেতা হারিস চৌধুরী, কাজী শাহ মুফাজ্জল হোসেন সহ 19 জনের যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয় 11 জনকে। রাব্বি হোসেনের প্রতিবেদন। দেশের ইতিহাসে রাজনৈতিক সভা সমাবেশে যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে 2004 সালের 21শে আগস্টের এই হামলা অন্যতম। যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড দিয়ে হামলার এই ঘটনা ছিল ভয়াবহ ও নৃশংস। এই ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতির স্ত্রী, আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ নিহত হয় 24 জন, যার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেই হামলায় আওয়ামী লীগ অভিযোগের আঙুল তোলে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি ও জামায়াতের 4 দলীয় জোট সরকারের ওপর। হামলার পরদিন দুটি মামলা হয় মতিঝিল থানায়। পরে থানা পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্তের ভার যায় সিআইডির হাতে। মামলার 4 বছর পর 2008 সালে 22 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। অভিযোগও গঠন করা হয় 22 জনের বিরুদ্ধে। তবে অধিকতর তদন্তের জন্য আদেশ দেন বিচারিক আদালত। তারপর 2011 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আরও 30 জনের নাম উল্লেখ করে মোট 52 জনকে আসামি করে একটি সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি। এই মামলার বিচার কার্য চলে 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত। 21 আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের 2 মামলায় 2018 সালের 10 অক্টোবর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিস চৌধুরী, কাজী শাহ মুফাজ্জল হোসেন সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয় 11 জনকে। এরপর ওই বছরই ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ডাদেশের জন্য অনুমোদন চেয়ে রায়ের নথি আসে হাইকোর্টে। পাশাপাশি দণ্ডিত কারাবন্দীরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিম ও হারকাতুল জিহাদের সাবেক আমির শেখ আব্দুস সালাম 2021 সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 5 আগস্ট কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পতন হলে প্রায় 7 বছর পর গত 23 অক্টোবর বহুল আলোচিত এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য পাঠানো হয় বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে। 31 অক্টোবর শুরু হওয়া মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গ্রহণ শেষ হয় 21 নভেম্বর। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও 21 আগস্টের ঘটনার পর থেকেই দুই দলের মধ্যে দেখা দেয় রাজনৈতিক তিক্ততা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে দুর্নীতির মাত্রা ও কারণ অনুসন্ধানে প্রস্তুত করা প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে শ্বেতপত্র
আর্থিক প্রণয়ন কমিটি। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আর্থিক খাতের দুর্নীতি এবং অর্থ পাচারের চিত্র। সেই সঙ্গে থাকছে সামষ্টিক অর্থনীতি ও খাত ভিত্তিক অর্থনীতির বর্তমান চিত্র। আগামী দিনের জন্য করণীয় ঠিক করতে সুপারিশও থাকছে শ্বেতপত্রে। তবে প্রতিবেদনের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে সোমবার। জুলাই গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনৈতিক অবস্থা তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করতে 12 সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটির দায়িত্ব দেওয়া হয় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। গত 3 মাসে দেশের সার্বিক অর্থনীতি নিয়ে বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে কমিটি। সামষ্টিক অর্থনীতি ও খাত ভিত্তিক অর্থনীতির অবস্থা এবং সামনের দিনের জন্য করণীয় ঠিক করতে সুপারিশ থাকবে এই শ্বেতপত্রে। জানা গেছে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় 1,400 কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 1971 সালের ডিসেম্বর মাসের শুরু থেকেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে বিজয়ের সমীকরণ। 1971 সালের আজকের দিনে মুক্তিযোদ্ধারা সিলেটের বেশ কিছু এলাকা মুক্তাঞ্চল ঘোষণা করেন। বিস্তারিত শাহাদাত অফের প্রতিবেদনে। এই মুক্তির শুরুটা হয় ব্রিটিশদের বিদায়ের মাধ্যমে। সাল 1930। বিপ্লবী পথ বেছে নিয়েছিল এদেশের তরুণ সূর্য সেন, তিতুমির, প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপর 1947-এ বিজয়। তবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটি দেশ হওয়ার পরেও দুই অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক, ভাষাগত ও অর্থনৈতিক বৈষম্য ছিল প্রকট। তাই 1971-এর তরুণ শেখ মুজিব, সামরিক বাহিনীতে কর্মরত জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ আরও অজস্র তরুণ দিশা দিয়েছিলেন বিপ্লবের পথের। বন্দুক নিয়ে আসছি ড্যামরা থেকে চকে, রিক্সা চলতে হয়েছে, রিক্সার থেকে তোমার হাইটে আসতে হয়েছে। লোকে দেখে না, আমাদের সবাই দেখতেছে আমরা চলে আসতেছি। প্রত্যেকটা লোক আমাদের সাপোর্ট করছে বলে আমরা করতে পারছি। আপামর মানুষ, আপামর জনসাধারণে এই মানে মানুষজন আমাদের পাশে আসছে। আমরা যে যখন রাস্তায় গুলি খাচ্ছিলাম, খাবার ছাড়া ছিলাম। 2024-এ একই গল্প, ভিন্নতা সময়ে, তারুণ্যে। বাংলাদেশের সবচেয়ে শক্তিমান স্বৈরাচারের বিরুদ্ধে যে বিপ্লব, তাও ঘটেছে বৈষম্যের বিরুদ্ধে। ওরা সবসময় চারদিকে থাকতো, যখনই সুযোগ পাইতো তখনই ওরা আর্মি দেওয়া ওদেরকে পিটন দিত। এরকম একটা ছেলেকে একদিন খুব মারছে। এত সুন্দর লম্বা ছিল, আমাদের বেড বেরিয়ে পাটার বাইরে চলে আসছে এরকম, কিন্তু পায়ের হাড়গুলো সব ভাঙা। আমি যখন গুলিবিদ্ধ হই তখন আমাকেও আমার ভাইরা ধরে, আমি তাদেরকে চিনি না, কিন্তু আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে তারা মেডিকেল নিয়ে আসে, হসপিটালে নিয়ে আসে। কাউকে চিনি না, কিন্তু তখন যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধের এই ময়দানটায় আমরা এক একজনের ভাই, রক্তের চেয়েও বেশি। 71 আমি দেখেছি কাছ থেকে কিশোরী হিসেবে, সেটারও অংশীদার ছিলাম আমরা। 2024 আমি যখন আমি দেখি আমার 71-এর মুক্তিযোদ্ধাদের পুনর্জন্ম আমি দেখি। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের গণহত্যা নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। এরপর থেকেই তরুণরা যুক্ত হয় মুক্তিযুদ্ধে। 25 মার্চের পরে আমাদের কথা হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে, বাট কি করতে হবে নিজেও জানি না। সেই যেদিন জিয়াউর রহমান ব্রডকাস্ট করেন যে শেখ মুজিব, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ওয়াজ দ্য স্ট্রাইকিং রড। যদি মরেই যাব তো কিছু নিয়ে মরি না। 1971-এর আজকের দিনে সিলেটের কয়েকটি অঞ্চল দখল নেয় মুক্তিযোদ্ধারা। অন্যদিকে ঢাকায় চলে পাক হানাদার বাহিনীর নৃশংসতা। এদিন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে বুড়িগঙ্গার ওপারে পাক হানাদার বাহিনীর অন্তত 87 জনকে হত্যার সংবাদ। আন্তর্জাতিক চাপেও থামেনি পাকিস্তানের গণহত্যা। জিপ দেখে তো ভয়ে উঠে গেলাম। তো দেখি একটা বাচ্চা মেয়ে, বয়স হয়তো 7, 8, 9 এরকম, তাকে জিপ থেকে টেনে নামালো। নামিয়ে ওই মেয়েটাকে সোজা হাঁটিয়ে ওটির দিকে নিয়ে যাচ্ছে। তখন ওকে জিজ্ঞেস করলাম যে কী হলো। ও বলল ও আর ওর দাদি ওদের ওই বেড়ার ঘরটা ভেঙে দাদিকে গুলি করে মেরে
মেয়েটাকে অত্যাচার করে আজকে এখানে নিয়ে আসছে। ৩ ডিসেম্বর ভারত সরকারের সহযোগিতায় মুক্তিযুদ্ধের গতি আরও ত্বরান্বিত হয়। পাকিস্তান গভর্নমেন্টে প্রচুর প্রপাগান্ডা চলতেছে যে বাংলাদেশে এটা ইন্টারনাল অ্যাফেয়ার, ইন্ডিয়ান নাক গলাইতেছে। পাকিস্তান গভর্নমেন্ট চাইছে যে স্কুল কলেজগুলো খোলা থাকে, এটা হচ্ছে হটবেড অফ অপারেশন। তো আমরা চাইছি এটা বন্ধ করতে। মার্চ থেকে ডিসেম্বর যত দিন গেছে ততই মুক্তিবাহিনীর কাছে কোণঠাসা হয়েছে হানাদার বাহিনী। গেরিলা হামলা ও সম্মুখ যুদ্ধে পিছু হটে পাকিস্তানিরা, আর মুক্তিবাহিনী একের পর এক মুক্তাঞ্চল ঘোষণা করতে থাকে। 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় আসে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বের মানচিত্রে নতুন একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। স্বাধীন বাংলার বিজয় পতাকা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। চাঁদপুরের সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের আকাল থাকলেও সরকারি হিসেবে দেখানো হচ্ছে উৎপাদনের রেকর্ড চিত্র। ভুল ঠিকানায় দেখানো হচ্ছে আহরণের পরিসংখ্যান। জেলায় গোমতী নদীর অস্তিত্ব না থাকলেও দেখানো হচ্ছে সেখান থেকে ইলিশ আহরণের পরিমাণ। পাশাপাশি উৎপাদনের যে হিসাব দেখেছে মৎস্য বিভাগ, তা নিয়েও বিস্মিত ইলিশ গবেষকরা। তালহা জুবাইরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক জ্যাকি। ইলিশের খ্যাতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বেশ সমাদৃত চাঁদপুর। ভরা মৌসুমে পাইকারি মাছঘাটগুলোতে নিকট দূরের ক্রেতায় জমে ভিড়। সাম্প্রতিক বছরগুলোতে আকাশ ছোঁয়া দরের পাশাপাশি বাজারে মাছের সরবরাহ তুলনামূলক কম। তবে মৎস্য বিভাগের দেয়া পরিসংখ্যানে উৎপাদনের ফর্দ ফুলে পেঁপে হচ্ছে দীর্ঘ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, কাজীর গরু কি খালি কেতাবেই আছে, নাকি গোয়ালের চিত্র আসলেই ভিন্ন? বিষয়টি অনুসন্ধানে মাঠে নামে এখন টেলিভিশন। সারা বছরে 2-3 মাসে এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায়, বোলাহারি মাছ পাওয়া যায় অল্প পরিমাণে, বেশি পরিমাণ পাওয়া যায় না, কিন্তু বেশি পরিমাণ পাওয়া যায় আপনার ফাল্গুন চৈত্রী। দনাগদার ইলিশ মাছ ভাই এই বর্ষা আসলে মনে করেন 4-5 কেজি আনে, টুকটাক বিক্রি হয়। দনাগদা ইলিশ মাছ পাওয়া যায় না, কম। মেঘনার শাখা নদী ধনাগদা বয়ে গেছে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ভেতর দিয়ে। শান্ত এই নদীতে সারা বছরই মেলে দেশি নানা মাছের দেখা। তবে বর্ষায় পানি বাড়লে অন্যান্য মাছের সাথে 2-4টে ইলিশও পান জেলেরা। অথচ 2023-24 অর্থ বছরে জেলা মৎস্য বিভাগ ধনাগদা ও চাঁদপুরে অস্তিত্ববিহীন গোমতী নদী থেকে ইলিশের উৎপাদন দেখিয়েছে 373.5 টন। বিষয়টি খোদ জেলেদের কাছেই অনেকটা অস্বাভাবিক ঘটনা। একইভাবে বিস্মিত মৎস্য ব্যবসায়ী ও গবেষকরাও। বৈশাখ মাস আইলে দুগা ছোট ছোট টেম্পো ইলিশ পায়, বড় ইলিশ পাওয়া যায় না। এই 4-5 বছর 5-7 বছর ধরে পায় না। আমরা হালি হিসাবে বেশি, মৎস্য কর্মকর্তারা কোনো সময় এটা জানতে আসে না যে আপনারা কত মন মাছ আজকে বেচছেন বা কি পরিমাণ আসে, এটা কেউ জিজ্ঞাসা করে না। চাঁদপুর অঞ্চলের ডাকাতিয়া, মেঘনা, ধনাগদা এই সমস্ত ছোট নদীতে সচরাচর তারা বসবাস বা খাওয়া দাওয়া প্রজননের উদ্দেশ্যে ঢোকে না, চলাচল করে না। অ্যাক্সিডেন্টাল তারা কোনো সময় কোনো কারণে কোনো ঝাঁক হয়তো ঢুকে থাকতে পারবে, অন্যথায় স্বাভাবিক বসবাস তারা এই সমস্ত ছোটোখাটো নদ নদীগুলোতে করে না। এমনিতেই দূষণসহ নানা কারণে জেলার নদীগুলোতে প্রতি বছর আশঙ্কাজনক হারে কমছে ইলিশের উৎপাদন। অথচ জেলায় রেকর্ড 35,104 টন ইলিশের উৎপাদন দেখিয়েছে মৎস্য বিভাগ। এর মধ্যে চাঁদপুর সদরে 18,972.75 টন, হাইমচরে 10,239 টন, মতলব উত্তরে 5,519.5 টন ও মতলব দক্ষিণ উপজেলায় 373.5 টন। তবে পদ্মার ইলিশে মেলেনি লিখিত পরিসংখ্যান। লিপিবদ্ধ নেই পদ্মা নদী থেকে পাওয়া ইলিশের হিসাব। আড়তদারদের দাবি, ইলিশের উৎপাদনের তথ্য নিতে কখনো কোনো আড়তে যায়নি মৎস্য বিভাগ। স্বভাবতই প্রশ্ন উঠে, ইলিশ উৎপাদনে দেয়া এই তথ্যের বিশ্বাসযোগ্যতা কি? আমাদের কাছ থেকে তথ্য নেয় না, এটা ওনারা কীভাবে হিসাব দিচ্ছে এটা ওনারাই বলতে পারে, কিন্তু আমাদের হিসাবে প্রতি বছরই কমতেছে। আজ থেকে 10 বছর আগে লক্ষ্য করেন, যখন এত অভিযান ছিল না, এত কঠোরতা ছিল না, মাছ তো অনেক বেশি হয়েছে। এখন ওনারা বেশি দেখায় কিভাবে? আমাদের উপর একটা ক্লেইম আসছে যে ইলিশের পরিমাণ দিন দিন বাড়ছে, ইলিশের উৎপাদন বাড়ছে, কিন্তু ব্যবসায়ীরা মনে হয় সিন্ডিকেট করে মাছের দাম বাড়াচ্ছে, একটা আর্টিফিশিয়াল শর্টেজ দেখাচ্ছে। এই যে বাড়তি দেখানোটা, এটাতেও তো সবার ক্ষতি হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে? সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না যে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য
সরকারের কি পদক্ষেপগুলো নেওয়া উচিত? ওইটা হিসাব করা কে হিসাব করেছে আমি জানি না, তবে এটা আমরা যেটা হিসাব করে থাকি গোমতী নদী তো আপনার এটা চাঁদপুরের কোনো ইয়া না। ধনাগদা নদীর পাট আমাদের ইয়াতে আছে, আর গোমতী যেটা বললেন সেটা আপনি এই সোর্সটা কোথায় পেয়েছেন আমাকে দেখতে হবে। শুধু দেশে নয়, চাঁদপুরের ইলিশের খ্যাতি বিশ্বজুড়ে। পদ্মা মেঘনা ইলিশের প্রাচুর্যতা রক্ষায় প্রয়োজন গবেষণা ও সঠিক তথ্য নিরূপণ। ইলিশ সংকট মোকাবেলায় দরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এমনটাই দাবি জেলাবাসীর। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। হেমন্তে বগুড়ার যমুনা নদীতে জেগেছে চর। এতে নতুন ফসলি জমি বাড়লেও বীজ, সার ও কীটনাশকের খরচে বিপাকে কৃষকরা। এছাড়া পতিত রয়েছে বেশ কিছু জমি। সঠিক পরিকল্পনার মাধ্যমে চরগুলোকে আবাদের আওতায় আনার আহ্বান চরাঞ্চলের চাষিদের। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। বর্ষায় এখানে যমুনার অথই জল, পরবর্তী মৌসুমে ধুধু বালু চর। আর সেই চর কৃষকের অক্লান্ত পরিশ্রমে এখন সবুজ শ্যামল ফসলি মাঠ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার এই চরের প্রায় 12,500 হেক্টর জমিতে চলছে চাষাবাদের ভরা মৌসুম। যমুনার চরে একসময় শুধুমাত্র গম, কাউন আর মাসকালাই চাষ করে খাদ্যের চাহিদা মেটাতেন এখানকার কৃষকরা। এখন আবাদ হচ্ছে ধান, ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজি। উপযুক্ত আবহাওয়া, উন্নত জাত আর উর্বর পলিমাটিতে চাষাবাদে ভাগ্য খুলেছে কৃষকের। আমরা যেটা লাগাই সেটাই সোনার মতন ফসল হয়। বন্যার পরে আমরা মরিচ লাগাই, মরিচে 4 বিঘা জমি মরিচ লাগাচ্ছি, আমাদের ভালো জল দাম পাই, যে 7 লাখ 8 লাখ টাকা বেচা যাবে। ধানের ফসলটা এটা খুব উন্নতমান ফসল হয়েছে ফিরে। আর এই যে শাকসবজি, মরিচগুলো কেবল আবাদ আমরা করতেছি, মোটামুটি ফসলগুলো ভালো আছে। নদী ভাঙা গড়ার খেলায় এবছর ফসলি জমির পরিমাণ বেড়েছে 70 হেক্টর। 8,250 হেক্টর জমিতে ভুট্টা, 3,130 হেক্টর জমিতে মরিচ ও 2,850 হেক্টর জমিতে চাষ হচ্ছে গাঞ্জিয়া ধান। তবে এসব ফসল চাষে ব্যবহার করা সার, কীটনাশক আর বীজের লাগাম ছাড়া দামে বিপাকে কৃষক। কিনা না গেছে 730 টাকা কেজি ভুট্টা, কিনে নিয়ে এলে সারটা এলে সব খরচা হয় দিয়ে শুদ্ধ মনে করেন যে বিঘে 1010 টাকা খরচা হয়। 100 মিলি ওষুধ নিবার গেলে প্রায় 380 টাকার মতো নেয়। ওই ওষুধপাতি দিতে দিতে নাস্তা 40,000 টাকার মতো খরচ হয়ে গেল। পরে 50 শতক ধরে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আবার দেখতেই পারছেন এগুলা গাড়ছি। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ব্যাপক ফলন আসবে প্রতিটি ফসলেই। সেই সাথে অনাবাদি বালুচরে বিভিন্ন ফসল ফলিয়ে কৃষকের ভাগ্য উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আসবে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা। বর্তমানের যে আবহাওয়া এবং কৃষকদের যে চেষ্টা এবং মাঠ কর্মীরা মাঠে আছে, উপসহকারী কৃষি কর্ম, তাদের সকলের সচেষ্টায় আশা করা যাচ্ছে যে কৃষক যদি সঠিকভাবে পরিচর্যাগুলো করে, আশা করা যাচ্ছে তারা এই ফসল চাষ করে লাভবান হবে। যমুনা নদীগর্ভের ঠিক এই জায়গাটিতে একসময় বসতি ছিল। রাতের আধারে চোখের পলকে নদী সেই বসতি কেড়ে নিয়েছে। বছর কয়েক পর ফিরিয়ে দিয়েছে ফসলি জমি করে। এখন প্রতি বছরই চর জাগে, আর সেই জেগে ওঠা চরে খেটেই জীবন চলে এখানকার মানুষের। রাজীব সেলিম, এখন বগুড়া। গাজীপুরের সপ্তাহের ব্যবধানে কমেছে শীতকালীন সবজির দাম। প্রকারভেদে কেজিতে দাম কমেছে 10 থেকে 20 টাকা। তবে কেজিতে 10 টাকা বেড়ে 120 টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু। এ নিয়ে আরও জানাতে নগরীর শফিউদ্দিন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? সামনে সবজির দাম আরও কমতে পারে কিনা, এই বিষয়ে আসলে ব্যবসায়ীরা কি বলছেন? আসলে শীতের মৌসুম শুরুতে কিন্তু সবজির বাজারগুলোতে আসলে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। অর্থাৎ আমরা বিগত দিনগুলোতে যেরকমটা দেখেছিলাম যে শাকসবজির যে বাজার সেগুলো বেশ চড়া ছিল এবং প্রায় প্রত্যেকটি সবজি কিন্তু আকার এবং প্রকার ভেদে কিন্তু আমরা দেখেছি যে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এবং এই যে যে শীতকালে যে সবজি সেগুলোর সরবরাহ বাড়ার কারণে কিন্তু বাজারে এর একটি প্রভাব পড়েছে, দাম কমতে শুরু করেছে এবং এই দামটি আরো কমবে যখন শীতকালে যে সবজিগুলো রয়েছে সেগুলো যখন পুরো দামে বাজারে আসবে, তখন গিয়ে এই দামগুলো আরো অনেকটা কমে আসবে। তবে আমরা আজকে বাজার ঘুরে দেখেছি যে প্রায় শীতকালীন যে সবজিগুলোকে আমরা মূলত এই সময় বেশি মানুষ কিনে থাকেন এবং বাসায় নিয়ে খেয়ে থাকেন।
সেই সবজিগুলোর দাম কিন্তু কমেছে এবং আমরা গত 2-1 দিন আগেও দেখেছি যে ফুলকপি যেগুলো 60 থেকে 70 টাকা প্রতি পিস বিক্রি হয়েছে, সেগুলো কিন্তু আজকে আকার এবং প্রকারভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এছাড়া বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 টাকা, মূলো বিক্রি হচ্ছে 50 টাকা। এবং আমরা সিম দেখেছি, সিম কিন্তু নতুন সিম উঠেছে বাজারে শীতকালীন, এবং এই সিমের দাম হচ্ছে প্রতি কেজি 80 টাকা। শালগম বিক্রি হচ্ছে 80 টাকা, এবং যে কাঁচামরিচ সেটি কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজারে 140 টাকা কেজি। এবং পাশাপাশি আমরা যে লাল বেগুন সেগুলো গোল যে গোল বেগুনটি সেটি বিক্রি হচ্ছে 160 টাকা, কিন্তু 140 টাকা থেকে 160 টাকার মধ্যে। তবে যেটি সাদা বেগুন সেটি বিক্রি হচ্ছে কিন্তু 70 টাকা থেকে 80 টাকার মধ্যে। এছাড়াও আমি যদি টমেটোর কথা যদি বলি, টমেটো বিক্রি হচ্ছে কিন্তু 140 টাকায়। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে শীতকালে যে সবজি, সেই সবগুলো সবজির দামে কিন্তু আকার এবং প্রকারভেদে 10 থেকে 20 টাকা পর্যন্ত কেজি প্রতি কমেছে। এবং পাশাপাশি যে যদি জানাই যে বাজারে শাকের কিন্তু বিভিন্ন ধরনের যে শাক পাওয়া যায় এই সময়, সেই শাকগুলোর কিন্তু সরবরাহ বেড়েছে এবং সেগুলোর দামও কমেছে। গত সপ্তাহে আমরা দেখেছি যে লাউ শাক প্রতি মুঠা বিক্রি হয়েছিল 60 থেকে 70 টাকা, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 50 টাকা। পাশাপাশি লাল শাক সেটি বিক্রি হচ্ছে প্রতি আটি লাল শাক বিক্রি হচ্ছে 15 টাকা, কলমি শাক বিক্রি হচ্ছে 15 টাকা, এবং ডাঁটা শাক বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা, এবং মূলা শাক বিক্রি হচ্ছে কিন্তু 15 টাকা। তো সবকিছু মিলিয়ে বাজার বলা যায় যে শীতকালীন সবজির সরবরাহ বাজারে যেমনটি বেড়েছে, পাশাপাশি দামও কমেছে, এতে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। এবং এই দামটি আরো কয়েক দফায় কিন্তু যখন বাজারে সবজির সরবরাহ আরো বেশি বাড়বে, সেক্ষেত্রে দাম আরো কমতে পারে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবজির বাজারের সবশেষ তথ্য। গাজীপুরের বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হচ্ছে কক্সবাজার শহর থেকে পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে এসব জাহাজ চলাচল করবে। এ নিয়ে আরও জানাতে ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে প্রতিদিন কয়টি জাহাজ চলাচল করবে, এছাড়া কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পৌঁছতে কত সময় লাগবে? জাহাজটিতে আজকে 500 শতাধিক যাত্রী যেতে পারে বলে তারা জাহাজ কর্তৃপক্ষ আশা করছে। এবং আমরা এখানে জাহাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত যে অনলাইনের মাধ্যমে যে নিবন্ধনের প্রক্রিয়া, সেটি কিছুটা জটিলতা রয়েছে এবং সেটির কারণে তাদের কিছুটা আসলে এখনো ভোগান্তির শিকার হতে হচ্ছে। আজকে দীর্ঘদিন পরে আসলে সেন্ট মার্টিন মূলত কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে কিংবা এখানে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে যে জাহাজগুলো চলাচল করতো, এবং এই মৌসুমে এখন পর্যন্ত আর কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যেতে পারেনি এবং আজকে থেকে মূলত যাত্রাটা শুরু হচ্ছে। এবং প্রায় 2 বছর ধরে কিন্তু কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার যে জাহাজ চলাচলের যে প্রক্রিয়া, সেটি কিন্তু বন্ধ রয়েছে। মিয়ানমারের সীমান্তের ওপারে যে উদ্ভূত পরিস্থিতি, সেখানে যে রাখাইন রাজ্যে যে সংঘাত করছে সরকারের বাহিনীর সাথে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী, সেটির কারণে কিন্তু সেখানে জাহাজ চলাচলটি আসলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে গত বছর আমরা দেখেছি যে কক্সবাজারের উখিয়া উপজেলার ইরানিতে যে নৌবাহিনীর জেটি কার্ডটি রয়েছে, সেই জেটি কার্ড দিয়ে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে গিয়েছে। তবে এবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই জাহাজটিও গত ঘূর্ণিঝড়ের সময় আমরা দেখেছি যে সেই জাহাজটি জেটি ঘাটটির একটি অংশ ভেঙে গিয়েছিল, সেটির কারণে সেই জাহাজ থেকে চলাচল শুরু করা যায়নি। এবং এর প্রেক্ষিতে কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের প্রেক্ষিতে কিন্তু আজকে থেকে জাহাজটি যাচ্ছে। আমরা এখানে যারা হোটেল করছে, যারা জাহাজ কর্তৃপক্ষ, তারা যেটি বলছেন যে মূলত যেহেতু এখানে পর্যটকদের যাতায়াতের বিষয়টি এখানে এখন পর্যন্ত মাত্র 3টি জাহাজ এই রুটে চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং আজকে যাচ্ছে এর মধ্যে একটি জাহাজ, যেটির ধারণ ক্ষমতা 700 জন। এবং এমভি 12 আলোয় জাহাজটি সকাল 10টা নাগাদ এখানে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হতে পারে। এখন পর্যন্ত জোয়ার শুরু হলেও
জাহাজ চলাচলের বড় ধরনের জাহাজ চলাচলের যে পরিস্থিতি সেটি এখনো তৈরি না হওয়ায় দীর্ঘায়িত হচ্ছে শুরু করার বিষয়টি। সেই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবচেয়ে। যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ, তিনি জানাচ্ছিলেন কক্সবাজার টু সেন্ট মার্টিন যে জাহাজ চলাচলের খবর। একসময় আলাদা আলাদা পণ্যের জন্য বিভিন্ন বাজারে ঘুরতে হলেও সুপার শপ সেই কষ্ট কমিয়েছে। সব ধরনের পণ্যই মিলছে একই ছাদের নিচে। শেরপুরেও দিন দিন বাড়ছে সুপার শপের সংখ্যা। ভালো সাড়া পাওয়া ও লাভজনক হওয়ায় এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে ব্যবসায়ীরা। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। গ্রাম বা শহর সব স্থানেই মানুষকে কম বেশি বাজারে যেতে হয়, আর বাজার মানেই অপরিচ্ছন্ন আর ভিড়ে ঠাসা অস্বস্তিকর পরিবেশ। আবার দরদাম করতে গিয়ে মেজাজ হারান অনেকে। এমন তিক্ত অভিজ্ঞতার বিপরীতে শহুরে জীবনে অনেকটা স্বস্তি এনেছে সুপার শপ। সুপার শপে কেনাকাটা মানেই এক ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের সমাহার। চিরচেনা হাকডাকের বিপরীতে শীতাতপ নিয়ন্ত্রিত পরিপাটি সজ্জার বিশাল বাজারের সম্ভার। নিত্যপণ্য থেকে পোশাক পরিচ্ছদ বা খেলনা সবই মেলে সুপার শপে। শৌখিন সজ্জা সামগ্রী বা জীবন রক্ষাকারী ওষুধও বাদ নেই। পছন্দসই পণ্য বাছাই করে ঝুড়ি ভরার সুযোগ শুধু উচ্চ আয়ের মানুষকেই সুপার শপে টানছে না, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তও সুযোগ পেলে ঢু মারার চেষ্টা করেন সুপার শপে। 2020 সালে শেরপুর জেলা শহরে প্রথমবারের মতো যাত্রা শুরু করে সুপার শপ। সময়ের পরিবর্তনে জেলায় সুপার শপের সংখ্যা 10-এর বেশি। এদিকে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধি ও বিক্রি ভালো হওয়ায় বিনিয়োগ বাড়াচ্ছেন সুপার শপ মালিকরা। ব্যবসায়ী প্রতিযোগিতা বাড়ায় সুপার শপগুলো অনেক পণ্য ছাড় দিয়ে থাকে। নিয়মিত ক্রেতাদের ডিসকাউন্ট কার্ডও দেয় তারা। প্রচলিত বাজারে কেনাকাটার তুলনায় সুপার শপের সময় বাঁচে অনেকটা। বাইরের দোকানে প্রতারণার অনেক চান্স থাকে, কিন্তু এই সুপার শপ থেকে যখন কিনি তখন কোনো প্রতারণার চান্স থাকে না। সুপার শপে এলে আমি সবকিছু পাই, আর ওনাদের ব্যবহারও খুব ভালো, ওনাদের সার্ভিস খুবই ভালো। মাছ, মাংস, কসমেটিক ইত্যাদি এগুলো কেনার জন্য আমাদের অন্য কোনো দোকানে যেতে হচ্ছে না, তাই আমরা এখান থেকে কেনাকাটা করি আর কি। দামাদামির কোনো অপশন নাই, এক জায়গায় সবকিছু পাচ্ছি, এটাই। বাজারে বিক্রি হওয়া পণ্যের কোনটি আসল আর কোনটি নকল তা বুঝে ওঠা দুষ্কর। তবে এক্ষেত্রে সুনাম নষ্ট, জরিমানা এড়ানো ছাড়াও ক্রেতা হারানোর ভয়ে ভেজাল পণ্য বিক্রির বিষয়ে সতর্ক থাকে প্রতিষ্ঠানগুলো। আমাদের এখানে সবাই মাল কিনতে এসে ভালো প্রোডাক্ট পায়, ভালোভাবে কেনাকাটা করে, এমআরপি থেকে দাম কমে থাকে। আধুনিক যুগ, সুপার শপ হয়েছে, এই জন্য কাস্টমার আমাদের কাছে আসে, এরপরে আমরা ভালো সার্ভিস দিই আর কি। দাম কম, মান গুণগত মান ভালো আমাদের দোকানে। কোনো উদ্যোক্তা সুপার শপ ব্যবসায় আগ্রহী হলে শেরপুর চেম্বার অব কমার্সের ঋণ সহায়তা সহ বিভিন্ন সহযোগিতার কথা জানান শেরপুরের ব্যবসায়ী সংগঠনের নেতারা। ক্রেতা আকৃষ্ট করার জন্য সকল ধরনের সব আইটেমই এখানে পাওয়া যায়, মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে এভরিথিং। এবং নতুন উদ্যোক্তা কেউ যদি সৃষ্টি হতে চায় তো যত রকম সাহায্য সহযোগিতা আছে শেরপুর চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবে। আধুনিক ব্যবসার জগতে এক নব সংস্করণ এই সুপার শপ ব্যবসা। আধুনিকতার সকল সংযোজন থাকায় দিনে দিনে জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করছে এই সুপার শপগুলো। এছাড়া ভালো মন্দ পণ্য যাচাইয়ে এবং ক্রয়ে এক অন্যতম প্রসিদ্ধ স্থান এটি। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। কাতারের বিভিন্ন শহরে গিয়ে প্রবাসীদের পাসপোর্ট তৈরিতে ভ্রাম্যমাণ সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এমন উদ্যোগে খুশি প্রবাসীরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবিতে বিস্তারিত। পাসপোর্ট তৈরিতে প্রবাসীদের ভ্রাম্যমাণ সেবায় নেমেছেন কাতারে থাকা বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে পাসপোর্ট তৈরির দুশ্চিন্তা থেকে রেহাই পেয়েছেন দূতাবাস থেকে দূরের শহরে কর্মরত রেমিটেন্স যোদ্ধারা। দূতাবাসে না গিয়েই পাসপোর্ট ফেরিওয়ালাদের সেবা পেয়ে খুশি প্রবাসীরা। এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান তাদের। বাংলাদেশ এম্বাসিতে যাইতে পারি না আমাদের কাজের জন্য, তো আলহামদুলিল্লাহ এখানে আমরা যে সার্ভিসটা পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাংলাদেশ এম্বাসিতে যাওয়া লাগতো আগে, এখন আর যাওয়া লাগে না। মোবাইল সার্ভিসের কারণে আমাদের যারা শুক্রবার ফ্রাইডে বন্ধ থাকে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা। মূলত সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট নবায়ন বন্ধ করার পর দূতাবাসগুলোতে এই পাসপোর্ট আবেদনের চাপ বেড়েছে। এমন অবস্থায় দূতাবাসে পাসপোর্ট সেবার চাপ কমাতে এবং প্রবাসীদের ব্যস্ততা বিবেচনায় সাপ্তাহিক ছুটির দিন দোহার দূরবর্তী বিভিন্ন এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবার সিদ্ধান্তের কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবারে বিভিন্ন
জায়গায় গিয়ে থাকি, সেটা এম্বাসি থেকে দূরে, যেখান থেকে সাধারণত মানুষের যাতায়াত কষ্ট হয় এম্বাসিতে যাওয়ার জন্য, এবং সেটা আমরা আগে থেকে প্রচার করে দিই। অনেক কোম্পানি আছে বাংলাদেশের অনেক প্রবাসী করে যারা শুক্রবার ছাড়া ছুটি পান না, বাকি দিনগুলোতে তাদের কর্মরত থাকতে হয় বিভিন্ন কাজে। সুতরাং এই সার্ভিসটা তাদের জন্য অনেক উপকার এবং কার্যকর। এই প্রক্রিয়ায় বেশিরভাগ প্রবাসীদের সেবা দেওয়ার লক্ষ্যে অনলাইনের মাধ্যমে এই পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করে নির্দিষ্ট ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে মূল পাসপোর্ট ফটোকপি, কাতারের আইডির ফটোকপি এবং বাংলাদেশের এনআইডি বা জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে। এখন কাতার। ব্রিক্সের সদস্যগুলো ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত বাতিল না করলে ওইসব দেশের উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্তকে যেসব দেশ সমর্থন করে আমেরিকা তাদের চিরতরে বিদায় জানাতে চায়। ব্রিক্সের এই সিদ্ধান্ত কোনোভাবেই যেন বাস্তবায়িত না হয় সেটিও নিশ্চিত করা হবে বলে পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। গেল অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স জোটের 16তম সম্মেলনে ডলারের বিকল্প আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা চালুর প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সদস্য দেশগুলো স্বাগত জানালেও ভারত বা ব্রাজিল ডলার বাদ দিয়ে চীন কিংবা পশ্চিমা বিরোধী কোনো লেনদেন ব্যবস্থায় জড়াতে চায় না বলে জানান বিশ্লেষকরা। লেক এফেক্টের প্রভাবে সৃষ্টি হওয়া তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। রাস্তায় বরফ জমে থাকায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন শীতের আগাম ছুটি কাটাতে বের হওয়া পর্যটক ও স্থানীয়রা। রাস্তায় বরফ জমে থাকায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, প্রতি বছর শীতের ঠান্ডা বাতাস গ্রেট লেকের ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করার ভারী তুষারপাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে, যা লেক এফেক্ট স্নো নামে পরিচিত। ক্ষয়ক্ষতি এড়াতে রোববার পর্যন্ত উইসকনসিন, মিশিগান, ওহাইও ও নিউ ইয়র্কে শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। এদিকে গেল শুক্রবার থেকে টানা 2 দিন ভারী তুষারপাতের কবলে পেনসিলভেনিয়া রাজ্য। বিশেষ করে এরি শহরের আবাসিক এলাকায় তীব্র তুষারপাতের কারণে বিঘ্নিত হচ্ছে জনজীবন। আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে শীতকালীন আবহাওয়া সতর্কতা। রাস্তাঘাটে বরফ জমে থাকায় দূরে কোথাও ভ্রমণে বাসিন্দাদের অনুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। ভারতের চেন্নাইতে আঘাত এনেছে সাইক্লোন ফেঞ্চাল। আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে বিঘ্নিত হচ্ছে বিমান ও ট্রেন চলাচল। সাইক্লোনের প্রভাবে এখন পর্যন্ত চেন্নাইতে একজনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। বৈরী আবহাওয়ার কারণে চেন্নাই এয়ারপোর্টে বাড়ছে বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের ভিড়। রোববার ভোর 4টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট রাখার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া গেল শনিবার হায়দ্রাবাদ থেকে চেন্নাই ও তিরুপাতিগামী 20টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় বন্ধ আছে স্কুল কলেজ। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়। এছাড়া পন্ডিচেরির নিম্নাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি MMS অ্যালার্টের মাধ্যমে স্থানীয়দের সতর্কবার্তা পাঠাচ্ছে রাজ্য সরকার। ব্ল্যাক ফ্রাইডের মধ্য দিয়ে শুরু হলো বড়দিনের কেনাকাটার মৌসুম। মাঝের 26 দিন কেমন হবে সেটা বলে দিবে ব্ল্যাক ফ্রাইডে, বলছেন বিক্রেতারা। বিশাল মূল্যছাড়ে পছন্দের পণ্য কিনতে দোকান খোলার আগেই লম্বা ভিড়। যদিও এবছর ভিড় অনেকটাই কম বলছেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন নুজাত কামাল। মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে, কিন্তু ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা এমন কিছুই বোঝার উপায় নেই। মূল্য ছাড়ের শতভাগ সুযোগ নিতে ছুটে যাচ্ছেন ক্রেতারা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি শপিং মল থেকে টেলিভিশন সেট কিনে খুশি এই ব্যক্তি, পেশায় নির্মাণ শ্রমিক। ক্রয় ক্ষমতা সীমিত হলেও বিশাল মূল্য ছাড়ের পর টিভি হাতের নাগালে এসেছে এই ব্যক্তির। যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং এর পরের শুক্রবার বিশেষ মূল্য ছাড়ের উৎসব চলে দেশ জুড়ে। গেল কয়েক বছর ধরে বিশ্বের আরও অনেক দেশের সাথে এই রীতি গ্রহণ করেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাও। গেল অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি ছিল বছরের সর্বোচ্চ 23% বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেক নিত্যপণ্যই চলে গেছে সাধারণ ভেনেজুয়েলানদের নাগালের বাইরে। এমন সময়েই মূল্য ছাড়ে কেনাকাটার এই উৎসব।
দেশে এই ব্ল্যাক ফ্রাইডের প্রচলন শুরু, সেখানে পরিস্থিতি আরও উৎসবমুখর। শহরে শহরে বিভিন্ন শপিং মলের সামনে দোকানপাট খোলার কয়েক ঘন্টা আগে থেকেই হাজারে হাজারে মানুষ। নর্থ ফেস, কোচ, পোলো, র্যালফ লরেন সহ বড় বড় দোকানের সামনে সব শেষ হয়ে যাওয়ার আগেই পছন্দের পণ্যটি লুফে নেওয়ার অপেক্ষায় সবাই। ভিড় সামনে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত বিক্রেতারাও। থ্যাঙ্কস গিভিং থেকে শুরু করে বড়দিন পর্যন্ত কেনাকাটার জন্য ২৬ দিন হাতে আছে মার্কিন ক্রেতাদের। বাজার বিশেষজ্ঞদের আভাস, এবারের ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে প্রায় ১১০০ কোটি ডলারের পণ্য বিক্রি হতে পারে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০% বেশি। এবার সশরীরে কেনাকাটায় যোগ দিতে পারেন ৮ কোটি ৫৬ লাখ ক্রেতা, যা গত বছর ছিল ৭ কোটি ৬০ লাখ। যদিও ক্রেতারা বলছেন ভিড় আগের তুলনায় খানিকটা কমই। মার্কিন অর্থনীতিতে ভোক্তা ব্যয় প্রায় ৭০%, যার বড় অংশ জুড়ে রয়েছে খুচরা ব্যবসা। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ২৪-এর অভ্যুত্থানের পর এবারের বিজয়ে যুক্ত হলো তারুণ্যে বিপ্লবের নতুন উদ্দীপনা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। দণ্ড বহাল থাকবে কিনা জানাবেন হাইকোর্ট। দুর্নীতির মাত্রা অনুসন্ধানে প্রস্তুত শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ। থাকছে অর্থনীতির সামষ্টিক ও খাতভিত্তিক সুপারিশও। এবং চাঁদপুরের নদীগুলোতে ইলিশের আকাল থাকলেও রেকর্ড চিত্র উৎপাদনে। মৎস্য বিভাগের দেখানো হিসাব নিয়ে প্রশ্ন। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।